গল্প শুরু হয় 5 অক্টোবর 1957 সালে কোলউড নামক এক স্থানে। এই কোলউড হলো আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটা শহর, যেখানের মানুষজনের কাজ ছিল শুধু কয়লা উত্তোলন করা। কেননা সেই গোটা শহরের অর্থনৈতিক ব্যবস্থাই টিকে ছিল সেই এক কাজের উপর। তাই যুগের পর যুগ, জেনারেশনের পর জেনারেশন ধরে সবাই সেখানে কয়লা উত্তোলনই করছে, এবং এর বাইরে যে এক বিশাল জগৎ আছে সেটা কেমন যেন এই এলাকার কেউ জানতোই না। তাই 5 অক্টোবরের সেই দিনেও আর 10টা দিনের মতো যার যার কাজ করছিল সবাই। এরই মধ্যে রেডিওতে একটা খবর এসে পৌঁছালো। গতকাল 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন ইতিহাসের প্রথম মানব তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে, যার নাম স্পুতনিক। ঘন্টায় 18,000 মাইল গতিতে, যা এখন প্রতি 96 মিনিটে একবার পুরো পৃথিবীর চারপাশে ঘুরছে। তাই ইউএস আর্মির ব্যালিস্টিক মিসাইল এজেন্সির চিফ ইঞ্জিনিয়ার ডক্টর ওয়েনার ভন ব্রাউন আশা করছেন যে সোভিয়েতের মতো ইউএসও শীঘ্রই মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পারবে। এবং সবাইকে জানানো হয় যে এই স্পুতনিক স্যাটেলাইট আজ 5 অক্টোবর সূর্যাস্তের 1 ঘন্টা পর এবং সূর্যোদয়ের 1 ঘন্টা পূর্বে বিশ্ববাসী খালি চোখে দেখতে পারবে। কানে রেডিও লাগিয়ে সোভিয়েতের মহাকাশ জয়ের এই গল্পগুলো শুনছিল কিছু শ্রমিক, যেটা আপাতত এখানেই থেমে যায়। কারণ এইটুকু শুনেই রেডিও রেখে লিফটে করে কয়লা উত্তোলনের কাজ করতে নেমে যায় তারা। এখান থেকে স্ক্রিন শিফট হয়, দেখা যায় 3 বন্ধুকে, যাদের নাম হোমার, রয়লি এবং ওডেল। রাগবি কম্পিটিশনে অংশ নিতে হোমারের গাড়িতে করে সবাই সেখানে যায়, কিন্তু শক্তপোক্ত না হয় তারা সেই খেলায় বাজেভাবে হেরে যায়। তাদের প্রতিপক্ষ দলের নাম ছিল জক্স। তাই ম্যাচ হেরে আসার পথে হোমার ও রয়লি বলতে থাকে যে মেয়ে হোক বা স্কলারশিপ, সব তো দেখি ওরাই নিয়ে যায়। আসলে যখন ম্যাচ হেরে যাওয়ার পর আবার নষ্ট গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে আসা লাগে, তখন মেজাজ আর এর চেয়ে ভালো থাকা তো সম্ভব না। যাই হোক, গাড়ির ঝামেলা মিটিয়ে 3 বন্ধু কিছু খাওয়ার জন্য এক দোকানে যায়। সেখানেই আজকের পত্রিকাতে তারা স্পুতনিকের খবরটা দেখে। কয়লার খনিতে কাজ করা হোমারের এক পরিচিত শ্রমিক তাকে খবরটা দেখায়, যেটাতে বাকি বন্ধুরা পাত্তা না দিলেও বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে হোমারের কাছে। তাই সে মনোযোগ দিয়ে পেপারে ছাপা সেই নিউজ আর্টিকেলটি দেখতে থাকে। কিন্তু দোকানি তাকে বারবার তার বাবার কাজের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, যে মূলত সেই শহরের কয়লা খনির এক বড় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিল। বাবার প্রফেশনে তেমন আগ্রহ না থাকায় হোমার তাকে তেমন কিছু বলে না। এবং এখান থেকেই গল্প শিফট হয় সেই কয়লা খনির ভিতরে, যেখানে আমরা প্রথমবারের মতো হোমারের বাবা জনকে দেখতে পাই, যে নিজে কাজও করে, আবার কাজ করা বাকি সবার প্রতি অনেক খেয়ালও রাখে। এমনকি নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে এক সহকর্মীর জীবন বাঁচায়। এবং বলা যায় এমনটা সে প্রায় সবসময় করে, যার জন্য সে শহরে বেশ ভালোই নাম ডাক জনের। কিন্তু যথেষ্ট দায়িত্ববান আর ভালো মনের মানুষ হলেও জনের চিন্তাভাবনাও এই শহরের আর 10 জন মানুষের মতোই ছোট্ট পরিসরের। তাই সেও কখনো নিজের জন্য এই কয়লা খনির বাইরে কিছু ভেবে দেখেনি, এমনকি নিজের ছেলেদেরও তা ভাবতে দেয়নি। কারণ বড় হয়ে এই কয়লা খনিতে কাজ করাই যেন এখানের এক অলিখিত নিয়ম। তাই এখানের কেউই নিজেদের সন্তানদের জন্য অন্য কিছু চিন্তা করে না, বরং এই কাজে একটু ভালো পদে পৌঁছাতে পারলেই সবাই অনেক খুশি হয় এবং এটাকে এক বিরাট সফলতা মনে করে। কিন্তু এই চিন্তাধারার ঘোর বিরোধী সেই কোলউড শহরের একজন শিক্ষিকা, যার নাম মিস রাইলি। একদিন নিজ ক্লাসে ছাত্রছাত্রীদের সেই স্পুতনিক স্যাটেলাইটের ব্যাপারে জানাচ্ছিলেন। তিনি বোঝাচ্ছিলেন যে কেন এটা মানব সভ্যতার যুগান্তকারী এক আবিষ্কার। কিন্তু কয়লা শ্রমিকের ছেলেমেয়েদের এই সমস্ত ব্যাপারে কোনো আগ্রহই ছিল না। তাই শিক্ষিকার কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করতে থাকে সবাই। টিপিক্যাল ব্যাকবেঞ্চাররা হুদাই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে থাকে, আর আমাদের হোমার ভাইদের মতো লাভার বয়রা লেকচার শোনা বাদ দিয়ে ক্লাসটার দিকে তাকিয়ে থাকে। কি একটা অবস্থা, তাই না? মনে হতে পারে যে ধুর, এদের এসব স্যাটেলাইট সায়েন্স ফিকশন শুনিয়ে লাভ কি, এ তো টোকাইয়ের হাতে অস্ত্র দেওয়ার মতো হয়ে গেল। কিন্তু ভাই, মানুষের মন যে কখন কোথায় যায় এটা বোঝা রকেট সায়েন্স বোঝার থেকেও কঠিন। সেদিন সূর্য ডোবার 1 ঘন্টা পর সবাই যার যার বাসা থেকে বাইরে এসে আকাশের দিকে তাকিয়েছিল। এই স্পুতনিক কী জিনিস তা নিজ চোখে দেখবে সবাই। এলাকার মুরব্বীরা আমাদের টঙ্গের রাজনীতিবিদ আঙ্কেলদের মতো এখানেও রাজনীতি ঢুকিয়ে দিল। এই স্যাটেলাইট নাকি আমেরিকার সব মিলিটারি বেস হ্যাক করে ফেলবে, আরও কত কিছু। শুনে বুঝলাম যে এই ধরনের কনস্পিরেসি থিওরি বানানো আঙ্কেলরা খালি বাংলাদেশেই থাকে না। যাই হোক, সময় মতো আকাশে স্পুতনিক আসলো। সেই সমস্ত আঙ্কেল থেকে শুরু করে এলাকার সবাই সেই তারার মতো ভেসে বেড়ানো স্যাটেলাইটটা অবাক চোখে দেখলো। কিন্তু সবার দেখা একসময় শেষ হলেও একজন ব্যক্তির সেই স্যাটেলাইট থেকে আর চোখ সরল না। সেই লোকটা হলো হোমার। সে ভাবতে লাগলো, মহাকাশে ঘুরে বেড়ানো এই স্যাটেলাইটও তো দিনের শেষে মানুষেরই তৈরি, তাহলে তারা পারলে সে কেন পারবে না? মন বদলে গেল তার। এই কয়লা খনির উপর কোনো আগ্রহ তো তার আগের থেকেই ছিল না, বরং এখন যেন এর সাথে জীবনের নতুন একটা লক্ষ্য পেয়ে গেল হোমার। তাই সেই রাত্রে ফ্যামিলি ডিনারে বসে হোমার বলে বসলো যে সে রকেট বানাবে, যেটা স্রেফ হেসেই উড়িয়ে দেয় তার বড় ভাই জিম। কিন্তু হোমারের ইচ্ছে তো এত ঠুনকো নয়। তাই পরের দিন থেকেই ঘনিষ্ঠ বাকি 2 বন্ধুকে সাথে নিয়ে সে শুরু করলো তার রকেট এক্সপেরিমেন্ট। এবং প্রথম এক্সপেরিমেন্টেই বুম! না, প্রথমবারে তার রকেট উড়ে মহাকাশে চলে যায়নি, বরং রকেটের ধাক্কায় তারাই উড়ে গিয়ে কয়েক হাত দূরে পড়ে এবং নষ্ট হয়ে যায় হোমারদের বাসার উঠানের বেড়া। কিন্তু জীবনের নতুন লক্ষ্যের খোঁজ পেয়ে যাওয়া হোমারের উদ্দীপনা যেন দিন দিন বাড়তে থাকে। এমনকি ইউএস যখন মহাকাশে তাদের ভ্যানগার্ড রকেট পাঠাতে ব্যর্থ হয়, তখন হোমার ডক্টর ভন ব্রাউনকে চিঠি লিখে যে, স্যার, আমার নাম হোমার হিকহাম,
আমার বয়স 17 এবং আমি ওয়েস্ট ভার্জিনিয়ার এক ছোট্ট শহরে থাকি। আপনিও আপনার দলের জন্য আমি সমবেদনা জানাই। আরে আমিও তো নিজের প্রথম রকেট উড়াতে যেও সফল হইনি। মানে এর কনফিডেন্স লেভেলটা একবার দেখো। এক কোয়ালিফাইড রকেট ইঞ্জিনিয়ারের $1 মিলিয়ন প্রজেক্টকে সে রিলেট করছে নিজের লাদেন বোম মার্কা রকেটের সাথে, আবার তাকে সান্ত্বনাও দিচ্ছে। মাহিরি বলছি, জীবনে এইটুকু কনফিডেন্স পেলে হয়তো আজ আমিও বিল গেটস থাকতাম। যাই হোক, হোমারের এই কয়লার খনির শহরে রকেট রিলেটেড তেমন বই পুস্তকও পাওয়া যেত না, কারণ এখানে সবাই তারপরে রকেট বানাতে শুরু করলে কয়লা উঠাবে কে, তাই এই সমস্ত বই পুস্তক এই শহরে পাওয়া যায় না। কিন্তু রকেট বানানোর পোকা যখন হোমারের মধ্যে একবার ঢুকেছে, তাই সে তো আর হার মানার পাত্র নয়। সুতরাং এবার সে বন্ধুত্ব করে ফেলে তার ক্লাসের সবচেয়ে বড় নিব্বা কুয়েন্টিনের সাথে। কুয়েন্টিন তাদের মতো জমজমাট গল্পের আসর বসাতে পারে না, কিন্তু ছেলেটা সারাদিন বই নিয়ে ডুবে থাকে। তাই এখানে রকেট আর সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো সেই 3 অকর্মার চেয়ে বেশিই জানে। সুতরাং এভাবেই তাদের 3 জনের গ্রুপ হয়ে গেল 4 জনের। হোমারের বাসার বেসমেন্টে বসে সবাই মিলে হাতের কাছে সহজলভ্য যা পাওয়া যায় তাই দিয়ে রকেট বানানো শুরু করলো। এক পর্যায়ে দেখলো যে এটা চালু করার জন্য তাদের নজেল প্রয়োজন, যেটা ছাড়া রকেটটা উড়বে না। তাই এবার সাহায্যের জন্য হোমার কয়লা মাইনের এক কর্মচারীর কাছে গেল এবং হোমার কাউকে কিছু বলবে না এই শর্তে সে রকেটটা প্রস্তুত করে দেয়। পরদিন রকেটটা স্কুলে নিয়ে এসে নিজেদের মধ্যে আলোচনা করছিল তারা, কিন্তু সেটা দেখে ফেলে স্কুলের এক টিচার। আর অবশ্যই কয়লা টাউনের টিচারদের আর এইসব নিয়ে ভাবার সময় কই। তাই সে রকেটটা তাদের হাত থেকে নিয়ে এটা নিয়ে যে মানব সভ্যতার কত বড় সর্বনাশ হয়ে যেতে পারে এইসব কথা বলতে থাকে। তখন সেখানে আশীর্বাদ হয়ে আসে তাদের শিক্ষিকা মিস রাইলি। সেই টিচারকে বলে যে রকেটটা আমি হোমারকে স্কুলে নিয়ে আসতে বলেছি। তবে এর সাথে সে একটা কথা আরও বাড়িয়ে বলে যে হোমার ও তার বন্ধুরা ওয়েলস টাউনে হতে যাওয়া সায়েন্স ফেয়ারে অংশ নিতে চায়। যা শুনে হা হয়ে থাকে রয়্যালি ও কুইন্টিন। এমনকি কুইন্টিন তো বলেই বসে যে আমরা আর সায়েন্স ফেয়ার, এইসব কম্পিটিশন এমনিই লোক দেখানোর জন্য হয়, দিন শেষে ওয়েলসের ছেলেবেলেরাই এগুলো যেতে। পাশ থেকে রয়্যালি বলে সায়েন্স ফেয়ার তো গিকদের জন্য, আমাদের মতো আজেরে পোলাপানদের জন্য না। কিন্তু মিস রাইলি তো অমন টিচার নন যে এত সহজেই তার স্টুডেন্টদের উপর গিভ আপ করবেন। তাই সে হোমার আর তার বন্ধুদের এই ব্যাপারে আগ্রহী করার জন্য জানিয়ে দেয় যে এই কম্পিটিশনের উইনার ইন্ডিয়ানাপোলিসের ন্যাশনাল সায়েন্স ফেয়ারে যাওয়ারও সুযোগ পাবে এবং সেখানে অনেক বড় বড় কলেজ তাদের স্কলারশিপ অফার করবে। বাকিরা কি বুঝলো বলতে পারবো না, কিন্তু মিস রাইলির কথায় একটা বিষয় ভালোভাবেই বুঝে নেয় হোমার। সেটা হলো কোনো মতে সেই সায়েন্স ফেয়ারে যেতে পারলে অন্য টাউনের কলেজ থেকে স্কলারশিপ পাওয়া যাবে, অর্থাৎ এই কয়লার খনি থেকে বের হওয়ার এক সুবর্ণ সুযোগ। তাই সে তখনই মিস রাইলির কাছে ব্যক্তিগতভাবে এই বিষয়ে আরও পরিষ্কার হয়। মিস রাইলি বলে, এই জন্য তোমার ম্যাথে আরও মনোযোগ দিতে হবে। আমি তো জানি ম্যাথ নাকি তোমার সবচেয়ে অপ্রিয় সাবজেক্ট, তাহলে আর কিভাবে সায়েন্স ফেয়ারে যাবে? শুধু বসে বসে এই কয়লার খনি থেকে বের হওয়ার কথা চিন্তা করলেই তো আর তুমি বের হতে পারবে না হোমার, বরং তোমার রাস্তা তোমার নিজেকেই বানিয়ে নিতে হবে। এই কথাটুকু বলে সেখান থেকে চলে যায় মিস রাইলি এবং নিজেদের প্রথম রকেট বানাতে সক্ষম হয় হোমার ও তার বন্ধুরা। তারা রকেটটার নাম দেয় অক-1। অক শব্দের অর্থ হলো এমন পাখি যে উঠতে পারে না। এই নাম দেওয়ার পিছনে কারণ হলো যেহেতু তাদের এই রকেটটা যে আকাশে উঠতে পারে এটা কেউই বিশ্বাস করেনি, তাই তারা একে না উঠতে পারে এক পাখির নামেই দিয়েছে, অর্থাৎ সেই সমস্ত লোকদের জাস্ট একটা পরোক্ষ জবাব দেওয়ার জন্য। যাই হোক, প্রস্তুতি শেষে রকেটের বাটন চাপ দেয় তারা, আর রকেট উড়ে যায়, কিন্তু আকাশে না, বরং সেটা এলোপাতারিভাবে চলে যায় কয়লা খনির দিকে। মানে ওই যে বলে না যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কয়লা মাইনে তখন হোমারের বাবা বাইরের কিছু লোকদের সাথে এই খনি সংক্রান্ত বিষয় নিয়ে মিটিং করছিল, আর তখনই রকেট বুলেটের মতো সেখানে গিয়ে আঘাত আনে, আর তার বাবা জনের হাতে গিয়েই পড়ে। তাই জন আচ্ছা মতো হোমারকে শাসিয়ে দেয় এবং ওয়ার্নিং দেয় যাতে আর কখনো তার কোম্পানি প্রপার্টিতে সেই সমস্ত রকেট উঠতে না দেখে, এবং হোমারের বানানো সেই রকেটটা ডাস্টবিনে ফেলে দেয়। বাসায় এসে মার সাথে এইসব বিষয়ে আলোচনা করতে থাকে হোমার। বাবার আচরণ যে তাকে কষ্ট দিয়েছে এগুলোও বলতে থাকে। তখনই তার বাবা এসে হোমারকে এই কয়লা খনির কাজ যে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে জ্ঞান দিতে থাকে। কিন্তু হোমার এই সমস্ত বোরিং আলাপের মাঝ থেকে উঠে গিয়ে নিজের বেসমেন্টে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তার রকেট বানানোর জিনিসগুলো নেই। উপরে এলে তার বাবা বলে যে ওগুলো সব সে বাইরে ফেলে দিয়েছে। বাইরে তখন তুমুল বৃষ্টি, এমন বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে বাইরে গিয়ে সেই জিনিসগুলো আবার নিয়ে আসে হোমার। পরের দিন 4 বন্ধু মিলে জঙ্গলে বসে থাকে। সবাই তো জানে যে হোমারের বাবা তাকে স্পষ্ট ভাষায় কোম্পানি প্রপার্টিতে রকেট উড়াতে না করে দিয়েছে, তাই রয়্যালি হোমারকে বলে এইসব চিন্তাভাবনা ছেড়ে দিতে, কারণ এমনিতেও তারা সায়েন্স ফেয়ারে গিয়ে জিততে পারবে না। রয়্যালি আরও বলে যে আমার জন্মই তো হয়েছে কয়লা উঠানোর জন্য, আমরা শুধু শুধু এর বাইরে অন্য সব স্বপ্ন দেখতে যাই বা কেন? এখানে 1-2 কথায় হোমার ও রয়্যালির মধ্যে হালকা মারপিট পেতে যায়, কিন্তু তখনই তারা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া রাস্তা থেকে একটা গাড়ি যেতে দেখে, যারা তাদের কাছে একটা ঠিকানা জানতে চায়। এই সিনটা তেমন বড় কিছু না, কিন্তু এর মাধ্যমে ওরা আবার রিয়েলাইজ করে যে দুনিয়াটা শুধু এই কয়লা খনিতেই শেষ না, বরং এর বাইরেও এক গোটা জগৎ আছে। তাই হোমার যখন একাই তার রকেটের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল, তখন সেই 3 জন এসে বলে যে হোমার, আমাদের সত্যি করে একটা কথা বল, আমাদের মতো কয়লার খনি থেকে আসা কয়টা ছেলের জন্য এই সায়েন্স ফেয়ার জেতার সুযোগটা আসলে কতটুকু? হোমার বলে হয়তো লাখের মধ্যে একবার। ওডেল বলে, আরে বেটা আগে তো বলবি যে আমাদের জেতার সুযোগ আছে। এই বলে 4 বন্ধু আবার বেরিয়ে পড়ে।
এবং কোলুড থেকে 8 মাইল দূরে এক ফাঁকা জায়গায় নিজেদের কাজ শুরু করে। এক মনে নিষ্ঠার সাথে নিজেদের কাজ করতে থাকে তারা। অবশ্যই এর জন্য এলাকার অনেক পোলাপানদের ট্রোলের মুখেও তাদের পড়তে হয়, কিন্তু কারো কথা গায়ে না মেখে তারা নিজেদের মতো করে এগোতে থাকে। আরও একবার তার বাবার ওখানে কাজ করা সেই লোকের সাহায্য নেয় এবং প্রাথমিকভাবে ছোট একটা রকেট বানানোর পর তা উড়ানোর জন্য সেই ফাঁকা জায়গায় নিয়ে আসে। সেখানে তারা ছাড়া তাদের এই কীর্তি দেখার জন্য উপস্থিত ছিল আর একজন। সেই 5 জনের উপস্থিতিতেই লঞ্চ হয় তাদের বুদ্ধিতে নির্মিত প্রথম রকেট। কিন্তু আকাশে ওড়ার বদলে সেটা গুলির মতো এসে সেই একজন দর্শককেই প্রায় উড়িয়ে দিচ্ছিল। কিন্তু তাদেরকে নিরুৎসাহিত না করে সেই লোকটা আরও বলে যে তোমাদের সব কিছুই ঠিক আছে, শুধু আরেকটু ভালো মানের স্টিল লাগবে। তাই এবার তারা স্টিল খোঁজায় লেগে যায়। সেই লোকের কথা মতো রকেট প্রপারলি উঠতে দরকার পড়বে SA স্টিল। কিন্তু সমস্যা হলো এই স্টিলগুলো অনেক দামি, তবে তাদের তো রকেট বানাতে হবেই। তাই তারা পরিত্যক্ত ট্রেন লাইনের পাত খুলে সেগুলো বিক্রি শুরু করে এবং স্টিলের জোগাড় করে। মিস্টার বোল্ডেন নামক তাদের সেই একমাত্র দর্শকও তাদেরকে সাহায্য করে, আর তারা সমানে রকেট বানিয়ে তা লঞ্চ করতে থাকে। বারবারই ফেল হতে থাকে, কখনো উড়ার আগেই ব্লাস্ট হয়ে যায়, কখনো উড়ে গিয়ে আবার পড়ে যায়, তো কখনো আবার উড়ার আশা দিয়েও নিচে পড়ে যায়। কিন্তু এত ব্যর্থতাও তাদের মনোবলকে ভাঙতে পারে না। যতবারই ব্যর্থ হয় বারবারই তারা সমস্যা আইডেন্টিফাই করে নতুন সমাধান বের করে কাজ শুরু করে। এভাবেই তাদের রকেটের গল্প আস্তে আস্তে পুরো শহরে ছড়িয়ে পড়তে থাকে। তাই একদিন তাদের কীর্তি দেখতে স্কুলের ম্যাডাম মিস রাইলি সহ শহরের অনেক মানুষ সেই ফাঁকা জায়গায় ভিড় জমায়। অনেকে তাদের উৎসাহ দিতে আসে, কিন্তু বেশিরভাগই আসে তাদের ব্যর্থতা দেখে মজা নেওয়ার জন্য। কিন্তু সাহস নিয়ে সেদিন সবার সামনেই হোমার তার রকেট লঞ্চ করে এবং সেদিনই প্রথমবারের মতো কোনো রকমের সমস্যা ছাড়াই তাদের রকেট আকাশে উঠতে থাকে। অবাক হয়ে যায় সেখানে উপস্থিত সবাই। এলাকায় রকেট বয়েজ নামে পরিচিত হয়ে যায় সেই 4 জন এবং সেই থেকে তাদের উদ্দীপনা যেন আকাশ ছুঁয়ে যায়। তাদের রকেট বিপজ্জনক সন্দেহে তাদেরকে পুলিশও ধরতে আসে, তবে এসবেও তারা দমে যাচ্ছিল না। কিন্তু নিজেদের যাত্রায় সবচেয়ে বড় ধাক্কাটা হোমার খায় আর কয়েকদিন পর। একদিন কয়লার খনিতে বেশ বড়সড় অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে মারা যায় তাকে রকেট বানাতে প্রথমবার সাহায্য করা সেই শ্রমিক, এবং চোখে আঘাত পেয়ে শয্যাশায়ী হয়ে যায় তার বাবা জন। যদিও হোমার পরিবারের ছোট ছেলে, কিন্তু তার বড় ভাই তার তুলনায় ভালো ছাত্র। তাই উপার্জনের চাহিদায় বাড়ির দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেয় হোমার এবং বাবার স্থানে নিজেই সেই কয়লার স্তূপে কাজ করতে থাকে। স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় তার রকেট এক্সপেরিমেন্ট। বন্ধুরাও যার যার মতো জীবন কাটাতে থাকে। মোট কথা হোমারের স্বপ্ন ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। কিন্তু তার ম্যাডাম মিস রাইলি তাকে তার স্বপ্নকে আগলে রাখার পরামর্শ দেন। তার দেওয়া সেই বইটা হোমার আবারও খুলে দেখে এবং আরও একবার নতুন করে জেগে ওঠে তার হারিয়ে যাওয়া স্বপ্ন। বন্ধুদের নিয়ে নতুন করে আরও একবার তার প্রজেক্ট শুরু করে হোমার। হতাশ হয়ে তার বাবা বলে, আমি ভেবেছিলাম তুমি এইসব ইউজলেস জিনিস পেছনে ফেলে এসেছো। তুমি এই খনিতে ভালোভাবে কাজ করলে একদিন আমার পোস্টে জব পেয়ে যাবে। কিন্তু হোমার সাহসী কণ্ঠে তার বাবাকে বলে, এই কয়লার খনি তোমার জীবন হতে পারে, কিন্তু আমার না। আমি একদিন মহাকাশে যাব। এই বলে নব উদ্যমে পুরো ফোকাসে নিজেদের কাজ করতে থাকে হোমার ও তার বন্ধুরা, এবং তারা সায়েন্স ফেয়ারে সুযোগ পেয়ে যায়। কিন্তু তাদের স্কুলের কাছে তাদের 4 জনকেই সায়েন্স ফেয়ারে পাঠানোর টাকা নেই। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে হোমারকেই পাঠানো হোক। তাই 4 বন্ধুর প্রতিনিধি হিসেবে হোমারই ইন্ডিয়ানাপোলিসের সেই সায়েন্স ফেয়ারে যায় এবং 4 দেয়ালে আবদ্ধ থাকা কোলউডের নাম না জানা সেই উদ্যমী তরুণরাই সায়েন্স ফেয়ারের প্রথম পুরস্কার জেতে। সেদিন মেডেল নিয়ে যখন হোমার স্টেজ থেকে নামতে থাকে, তখন পুরো মিডিয়ার ফোকাস তাকে ঘিরে ধরে। নামি দামি সব কলেজ থেকে তাদের জন্য স্কলারশিপের অফার আসতে থাকে। এই ভিড়ের মধ্যেই হোমারের আইডল সেই প্রখ্যাত সায়েন্টিস্ট ডাক্তার জন ব্রাউন যে কখন হোমারের সাথে হাত মিলিয়ে চলে যায় সে টেরও পায় না। ওই যে বলে না, যখন সাফল্য আসে তখন এমন সব মুহূর্তে সে ধরা দিবে যা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। দেখা যায় বীরের বেশে কোলউডে ফিরে আসে হোমার। তাদেরকে এখন পুরো আমেরিকা চিনে। তাই কোলউডের মতো ব্যাকডেটেড জায়গায় তো আর তাদের প্রতিভা থেমে থাকবে না। সুতরাং শেষবারের মতো নিস টাউনে একটা রকেট লঞ্চ করে হোমার ও তার টিম। সেদিন তাদের সাফল্যের গল্প বাস্তবে দেখার জন্য সেখানে পুরো কোলউড শহরে সবাই এসে জমা হয়। তবে তার চেয়েও বড় কথা, এতগুলো দিনে এই প্রথমবারের মতো ছেলের কীর্তি নিজ চোখে দেখতে উপস্থিত হয় তার বাবা, যেটা তিনি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তার সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছেন তার ছেলে হোমার। তাকে বোঝাতে পেরেছেন যে যেই জীবনকে তিনি শুধু কোলউডের ছোট্ট একটু গণ্ডির মধ্যে সীমাবদ্ধ দেখেছিলেন, তার সেই ধারণাটা ভুল ছিল। আর এই ভুল ধারণাটাই প্রমাণ করলেন তার ছোট ছেলে হোমার হিখাম। তাই তার বাবার হাত দিয়েই সেই রকেট লঞ্চ করান হোমার। অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা তার ম্যাডাম মিস রাইলিও রুমের জানালা দিয়ে সেই রকেটকে আকাশে উড়ে যেতে দেখেন। সার্থক হয় হোমার ও তার দলের স্বপ্ন। অতঃপর একদিন আমেরিকাও সাকসেসফুলি তাদের প্রথম রকেট লঞ্চ করে। 1965 সালে তাদের সেই কোলউডের কয়লার খনি আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। হোমার ও তার বন্ধুরা সবাই কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়, যাদের মধ্যে কোয়েন্টিন এখন একটা অয়েল ইন্ডাস্ট্রির কেমিক্যাল ইঞ্জিনিয়ার, রয়্যালি একজন অটোমোবিল ডিলার, ওডেল এক ইন্স্যুরেন্স এজেন্সির মালিক, এবং হোমার হিখাম নাসার একজন খ্যাতনামা ইঞ্জিনিয়ার, যে পরবর্তীতে বিভিন্ন স্পেস মিশনের জন্য অ্যাস্ট্রোনটদের ট্রেন করতেন।
এভাবেই যোগাযোগ ও ভবিষ্যৎবিহীন ছোট্ট একটি টাউনে থাকা এক কিশোরের মাথার আইডিয়া পরবর্তীতে নতুন করে লেখে আমেরিকার মহাকাশ চ্যাপ্টারের ইতিহাস। শেষ হয় বাস্তব থেকে অনুপ্রাণিত অক্টোবর স্কাইয়ের ইন্সপায়ারিং গল্প। কে কি বলল, কে কি ভাবলো, এই চিন্তায় আমরা অনেক সময় নিজেদের পছন্দের কাজ করতে যেও করি না। আর জিতার ভয়ে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না, এটা ভুল ধারণা। আমাদের উচিত কাজটা আগে করে দেখা। কে বলতে পারে, হয়ে যেতেও তো পারে, না হলে হয়তো একদিন আফসোস করতে হবে যে কেন কাজটা করলাম না। সুতরাং হার জিতার ভয় না করে আমাদের উচিত এগিয়ে যাওয়া। কারণ জেতার সুযোগ কম বলে যে আমরা জিতবো না, এমনটা তো না। আর স্বপ্ন আমাদের সবারই দেখা উচিত, কেননা অনেক সময় আজকের কল্পনাও আগামীর বাস্তবতা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের মধ্যে অনেকে আছো যারা আমাদের ভিডিও দেখে মজা পাচ্ছ ঠিক, কিন্তু সাবস্ক্রাইব করছো না। এমন কেন ভাই? মজা পেলে সাবস্ক্রাইবও করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো সময় নতুন আরেক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সি ইউ।